মায়ার কোনো কিছু ভাবতে পারছে না কি হবে এখন। এই বাড়ির লোকেরা ওকে দেখলে কেমন রিয়াকশন দেবে, ও তো ভেবেই পাচ্ছে না। সারা রাত আরমানের সাথে রাত কাটানোর জন্য এখানে এসেছিল, ভেবেছিল সকাল হলেই চলে যাবে, কিন্তু আরমান যে ওকে 1 মাসের পেমেন্ট দিয়ে কাজের লোক বানিয়ে নিল। যদিও ওই বাড়ির কাজের থেকে এই বাড়ির কাজটা যথেষ্ট ভালো, তবুও এই বাড়ির সাথে ওর সম্পর্ক অন্যরকম। কিভাবে কাজ করবে ও এই বাড়িতে? আবির বলল, আচ্ছা রুবি, বাড়িতে কি আজ কোনো স্পেশাল রান্না হয়েছে? খুব সুন্দর গন্ধ আসছে। রুবি বলল, হ্যাঁ, মানে উনি রান্না করেছিলেন স্যারের জন্য, কিন্তু স্যার খাননি। আবির বলল, ওর কথা বাদ দাও, চলো আমাকে খেতে দাও। আর মায়া, তুমি এসো, খাবার খেয়ে নাও। রুবি বলল, কিন্তু স্যার, আপনি এইমাত্র বাসায় ফিরলেন, ফ্রেশ হবেন না? আবির তখন হালকা একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ হব তো, খাবার খাওয়ার পর। ভীষণ খিদে পেয়েছে, আগে খেতে দাও প্লিজ। এটা শুনে রবি চলে গেল আবিরের জন্য খাবার বাড়তে। আর মায়া অসহায় চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। আর আবির ওর হাতটা মায়ার মাথার উপরে রেখে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর আমি তোমার কাজের ব্যবস্থা করব কোম্পানিতে, এখানে কাজ করতে হবে না তোমায়। মায়া বলল, না ভাইয়া, এখন কোম্পানিতে কাজ করতে পারবো না। আমি আপনার স্যারের থেকে 1 মাসের মাইনে অ্যাডভান্স নিয়েছি, তাই আমাকে 1 মাস এখানেই কাজ করতে হবে। এদিকে রুবি ডাইনিং রুম থেকে বলল, খাবার বাড়া হয়ে গেছে। আবির মায়ের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার পথে বলল, ঠিক আছে তুমি চলো, আর বেশি চিন্তা করো না, যা হবে দেখা যাবে, এবার খাবার খাও। এই বলে আবির মায়াকে নিয়ে টেনে সেখানে চলে গেল। আর এই দৃশ্য উপরের বারান্দা থেকে একজন জ্বলন্ত চোখে দেখেছিল। তারপর ওদেরকে চলে যেতে দেখে রাগে নিজের হাতের মুঠো শক্ত করে বারান্দার গ্রিলে বাড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আবির বেসিনে হাত ধুয়ে এসে চেয়ারে বসে বলল, ওয়াও, খিচুড়ি অনেকদিন ধরে খাইনি, গন্ধটা মনে হচ্ছে অনেক দারুণ টেস্ট হবে। তারপর রুবি ও মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো, খাবার খেয়ে নাও। রুবি বলল, আমি অনেক আগে ডিনার করে নিয়েছি স্যার, আপনি খেয়ে নেন। আবির বিড়বিড় করে বলল, হ্যাঁ তা তো খাবই, আমার জন্য ওয়েট করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত। রুবি বলল, কিছু বললেন স্যার? আবির বলল, হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ, মায়ের জন্য খাবার বাড়ো, ওইটাই বললাম। রুবি বলল, ঠিক আছে, বলে খাবার বাড়তে শুরু করে। মায়া তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে বলে, না না, আমি খাবার খাবো না, আমার খিদে নেই, আপনি খেয়ে নেন ভাইয়া। আবির বলল, একদম চুপ মায়া, আমি খেতে বলেছি মানে খাবে। রুবি, তুমি খাবার বাড়ো। মায়া বলল, না ভাইয়া, এটা হয় না, আমি এই বাড়ির একজন কাজের লোক, তাই এখানে বসে খাবার খাওয়া আমার জন্য শোভা পায় না, তাও আবার আপনার সাথে। আবির বলল, এখন বাড়িতে কেউ নেই, আর আমার একটা বদ অভ্যাস আছে, আমি একা একা খাবার খেতে পারি না, কেউ সাথে থাকলে ভালো হয়, কথা বলতে বলতে খাবার খাই, কাল থেকে যেখানে ইচ্ছা সেখানে খেও। মায়া বলল, কিন্তু ভাইয়া। মায়াকে আর কোনো কিছু বলতে না দিয়েই আবির মায়ের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। এরপর রুবি খাবার বেড়ে দিল, দুজনে খাবার খেতে শুরু করে। আর আবিরের মায়ের প্রতি এতটা যত্ন দেখে কেন জানি রুবির মনটা খুব খারাপ হয়ে গেল। কই, ওকে তো একবারও খাবারের জন্য বলল না। না, কিসব ভাবছে ও, আবির স্যার কোথায় আর ও কোথায়, ওর এইসব বাবা একদম ঠিক না। খাবার হয়ে গেলে আবির মায়ের রান্নার অনেক প্রশংসা করলো। এরপর আবির রুবিকে বলল, আজকের রাতটা যেন ওর রুমে মায়াকে থাকার ব্যবস্থা করে দেই। এতে রুবি রাজি হলো। এরপর চলে গেল সবাই, আবিরও চলে গেল নিজের রুমে। তারপর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। আরমানের রুমের দরজা লক করা ছিল না, তাই হালকা টেলে রুমে ঢুকে গেল। আবিরের রুমে ঢুকে দেখতে পেল যে পুরো রুমটা অন্ধকার। আবির এগিয়ে গেল বেলকুনির দিকে, গিয়ে দেখে আরমানের এক হাতে সিগারেট আর অন্য হাত দিয়ে সিগারেট ফুকাচ্ছে। আসলে আরমান খুব একটা সিগারেট খায় না, যখন মন খারাপ হয় তখনই খায়। আবির বলল, মায়াকে এই বাড়িতে কেন এনেছিস আরমান? আরমান পিছনে ঘুরে একই ভাবে উত্তরটা দিল, জানি না। আবির বলল, জানিস না মানে কি? তুই তো ওকে এখানে এনেছিস, আর তুই জানিস না যে বিয়ে মানিস না বলে 6 মাস আগে ডিভোর্স দিলি, সেই মেয়েকে নিজের বাড়ির কাজের লোক বানিয়ে আনলি, কারণ কি আরমান? আরমান বলল, ওর কাজের দরকার ছিল, তাই কাজ দিয়েছি।
আবির বলল, তাই বলে বাড়ির কাজের লোক? তোর অফিসে তো অনেক পোস্ট খালি ছিল, সেখানে একটা কাজ দিতে পারছিস না? আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। মায়ের মতো একটা মেয়ে তোর কাছে কাজের জন্য আসবে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। তোরা দুইজনেই আমার থেকে কিছু না কিছু লুকাচ্ছিস। আরমান বলল, ফালতু বকিস না আবির, যদি কোনো কাজের কথা থাকে তাহলে বল। আবিরের এবার রাগ উঠে গেল, রেগে সে বলতে লাগলো, আমার কথা তোর কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, কাল আন্টিরা ফিরে আসবে, কি উত্তর দিবি তাদের? আরমান বিরক্ত গলায় বলল, আমি কি বলবো সেটা তোকে ভাবতে হবে না, মাইশার কোনো খবর পেয়েছিস সেটা বল আগে। আবির প্রচন্ড বিরক্ত হয়ে বলল, মাইশা 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 আর মাইশা? ওই তুই মাইশা ছাড়া আর কোনো কিছু বুঝিস না? শুধু কি নাম দিয়ে কোনো গোটা একটা মেয়েকে এই পৃথিবীতে খুঁজে পাওয়া যায়? না তো মেয়েটার কোনো ছবি আছে, না মেয়েটার বাবার নাম জানিস, আর না মেয়েটার অ্যাড্রেস জানিস। আরমান এবার সিগারেট ফেলে পিছনে ঘুরে যেদি গলায় বলল, তবু আমার মাইশাকে চাই, আমি ঠিক একদিন আমার মাইশাকে খুঁজে বের করব, তুই দেখে নিস। আবির বলল, আর মাইশার যদি বিয়ে হয়ে যায় তখন কি করবি? ভাব, তোর মাইশা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে, তখন কি করবি? আবিরের এই কথাই আরমান কি বলবে ভেবে পেল না। ঠিক তখন আবির আবারও বলল, কি হলো, উত্তর দে, এখন চুপ কেন? ওই মাইশা মাইশা করে তুই মায়ার মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট করলি। আবিরের শেষের কথাটা শুনে আরমান তাচ্ছিলিক হাসি দিল। ভালো মেয়ে? তোর মায়া কতটা ভালো মেয়ে তা আমার আগেই জানা হয়ে গেছে। আবির বলল, কি করছে মায়া? কেন এতটা ঘৃণা করিস তুই ওকে? আরমান তাচ্ছিলিক হাসি দিয়ে বলল, আমার কথা বিশ্বাস হবে না, যেদিন নিজের চোখে দেখবি তখন তুই ঘৃণা করবি ওকে। আবির বলল, যেটা দেখে মায়াকে ঘৃণা করব সেটা আমি কখনো দেখতে চাই না, আর তুই থাক তোর ঘৃণা নিয়ে। এই কথা বলে আবির অনেকটাই রাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আর রুম থেকে বের হয়ে যাওয়ার পর আরমান একটা তাচ্ছিলিক হাসি দিয়ে বেলকুনিতে একটা রুমে গেল, এসির টেম্পারেচার ঠিক করে শুয়ে পড়লো বিছানায়। তারপর ভাবতে লাগলো মাইশার কথা। তাহলে এবার আমরা অতীত থেকে ঘুরে আসি। আজ থেকে 10 বছর আগে আরমান বিদেশ যাওয়ার আগে বন্ধুদের সাথে দার্জিলিং গেছিল ট্যুরে। তখন ওর বয়স ছিল 18। ফিরে আসার দিন অনেকটাই সকালে। ওর বন্ধুরা যখন ঘুরতে ব্যস্ত তখন আরমান রিসোর্ট থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেছিল একাই। সেদিন চারদিকটা যেন কুয়াশায় ঢাকা ছিল। হঠাৎ সে দেখতে পায় একটা স্কুল ড্রেস পরা মেয়ে একটি বিড়াল চালা নিয়ে খেলা করছে রাস্তার মাঝখানে। মেয়েটি ওর গাড়ির খুব কাছাকাছি, আর একটু হইলেই মেয়েটা গাড়ির নিচে চাপা পড়ে পিছিয়ে যাইত। আর কোনো কিছু না ভেবে গাড়িটা সেখানে ব্রেক করলো, আর তাল সামলাতে না পেরে গাড়িটা গিয়ে ধাক্কা লাগলো রাস্তার ধারে থাকা কারেন্টের ফুলে। আরমানের মাথা গিয়ে বাড়ি খায় কিছু একটা সাথে 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 কেটে যায়, রক্ত বের হতে শুরু করলো অনেক জায়গা থেকে। যেন ব্যথা অনুভব করতে পারছে সে, সারা শরীরটা যেন নাড়াতে পারছে না, মনে হচ্ছে ব্যথায় বিষিয়ে উঠলো। ওর মনে হলো যেন মৃত্যুর খুব কাছাকাছিও। ওর মনে হচ্ছে ও মারা যাবে, ও বাঁচবে না। ঠিক তখনই শুনতে পেল কেউ যেন ওকে ডাকছে। জানালার গাছ ভেঙে গেছে, সেদিকে তাকাতেই দেখতে পেল 9 থেকে 10 বছরের একটা মেয়ের মুখ। যে মেয়েটি কিনা ওর গাড়ির দরজা খোলার চেষ্টা করছে, গোলগাল সুন্দর মুখের অধিকারী, টানা টানা দুইটা চোখ যেন মায়ায় ভর্তি, আর তার গালে একটা তিল। সত্যি কথা, যাগো গালে তিল আছে তারা অনেকটাই সুন্দরী হয়, মানে নিচ থেকে কইলাম। তো এবার আমরা গল্পেতে ফিরি। আর একটা কথা, এই ভিডিওতে তোমরা অনেকগুলা কপি লিঙ্ক করে দিও, যাতে আমি পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি তুঙ্গ মাঝে নিয়ে আইতে পারি। সো এবার গল্পটা এনজয় করো। মেয়েটা গোলগাল সুন্দর মুখের অধিকারী, টানা টানা চোখ যেন মায়ায় ভর্তি, আর তার গালে একটা তিল, আর মেয়েটার চুল যেন কোমর অবধি পড়ছে। পরনে একটা স্কুল ড্রেস, তাতে বুকের কাছে পকেটে একটা ফ্ল্যাট লাগানো, নাম দেওয়া আছে মাইশা তালুকদার, ক্লাস 7, রোল নম্বর সহ স্কুলের নাম। কিন্তু আরমান নামটা ছাড়া আর কোনো কিছুই বুঝতে পারলো না। চোখে ঝাপসা দেখতে শুরু করলো। ঠিক তখনই ওর কানে ভেসে এলো কান্না মাখা গলার আওয়াজ। বাচ্চা মেয়েটি বলছে, গাড়ির দরজাটা খুলো, বের হয়ে আসো তুমি। গাড়ির পিছন দিক দিয়ে আগুন লেগেছে, তাড়াতাড়ি বের হয়ে আসো, পুরো গাড়িটা আগুন লাগবে, তুমি মরে যাবে, বের হয়ে আসো। মেয়েটি কান্না করছে আর এই কথাগুলো বলছে। আরমান কোনো মতে গাড়ির দরজার লকটা খুলে দিল, আর মেয়েটি তার গায়ের বলে দরজা টেনে খুলে দিল। কিন্তু আরমানের শরীরে এক ফোঁটা শক্তিও যেন নেই, নিজের পায়ে সে দাঁড়াতে পারছে না। মেয়েটি ওর হাতের বাহু ধরে টানছে, কিন্তু আরমানকে তো নড়াতে পারছে না, অনেকটা ভারীও। এত ছোট একটা মেয়ে কি করে ওকে এই গাড়ি থেকে বের করবে? মেয়েটা
ওর সমস্ত শক্তি দিয়ে টান দিল, সাথে সাথে আরমান গাড়ি থেকে নিচে পড়ে গেল। এর মধ্যে পুরো গাড়িটাই যেন আগুন লেগে গেছে। আগুনের তাপে মনে হচ্ছে জলসে যাবে দুইজন। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলল, চলো এখান থেকে পালিয়ে যাব, গাড়িতে আগুন লেগেছে, গাড়িটা ফেটে যাবে, তো এখান থেকে পালিয়ে যাব, চলো। আরমানের শরীরের অনেক জায়গায় ক্ষত হয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে ওর, একটু যেন শক্তি ওর ভিতরে নেই যে এখান থেকে হেঁটে সরে যাবে। কিন্তু গাড়িটা যদি ব্লাস্ট হয় তাহলে এই বাচ্চা মেয়েটা ওর সাথেই মারা যাবে। কিন্তু না, ওকে মরলে হবে না, ওকে আমার লাগবো, যে কোনো মূল্যে আমার ওকে লাগবো। কারণ জানি না কি আছে তার মায়া ভরা চোখে, প্রয়োজনে নিজে আগুনে জ্বলসে যাব, তবু আমি তাকে বাঁচাবো। এই কথা ভেবে আরমান তার শরীরের সমস্ত শক্তি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। বাচ্চা মেয়েটির সাথে সাথে তার কোমর পেঁচিয়ে আটকে ধরল, ওকে সাহায্য করলো। কিন্তু আরমান ওর থেকে অনেকটাই ভার, তাই সে ভার নিতে পারলো না, দুইজনে উল্টে পড়ল। আরমান পড়ল মেয়েটার শরীরের উপর, তাতে মেয়েটি কিছুটা ব্যথা পেল। তারপর আবারও আরমান উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, মেয়েটি ওকে জড়িয়ে ধরে সাহায্য করার চেষ্টা করলো। এরপর আরমান খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো মতে গাড়ি থেকে কিছুটা দূরে গেল। আরমানের ভীষণ কষ্ট হচ্ছিল, ওর দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না, তাই আরমান আবারও নিচে ধপাস করে বসে পড়ল। আর আরমান মেয়েটিকে ধরে রাখছিল, তাই পরে যাওয়ার সময় মেয়েটির স্কুল ড্রেসে সেই নিকনেম প্লেটটা তার হাতে ছিঁড়ে এলো। আর আরমান নিচে পড়ে যাওয়া গাড়িটার দিকে তাকালো, আর দেখতে পেল পুরো গাড়িটা যেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তারপর একটা বিকট শব্দ, গাড়িটা ব্লাস্ট হলো, আর তার উত্তাপ কিছুটা অনুভব করতে পারলো আরমান। এরপর আরমান এবার তাকালো তার পাশে বসা মেয়েটার দিকে, যার চোখে শুধু আছে অপুরন্ত মায়া। এত কষ্টের মাঝেও আরমানের মুখে ফুটে উঠলো প্রাপ্তির হাসি, কারণ ও পেরেছে মেয়েটাকে বাঁচাতে। খুব ভালো করে বুঝতে পেরেছিল ও গাড়ি থেকে না বার হয়ে আসলে মেয়েটি ওইখান থেকে সরে আসবে না, তাই ওর এত কষ্ট করা। আরমানের হাতে থাকা নেম প্লেটটি শক্ত করে চেপে ধরল, তারপর জ্ঞান হারালো সে। এরপর আর কোনো কিছু মনে নেই। ওর যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে দেখতে পেল। ওর বাড়ির লোকজন খবর পেয়ে গেছে, এসেছে দার্জিলিং। ও শুনেছিল ওই মেয়েটা নাকি লোক জড়ো করছিল, হাসপাতালেও নিয়ে এসেছিল। তারপর ওদের স্কুলের টিচার নাকি এসে মেয়েটাকে নিয়ে গেছিল। আর ওই মেয়েটির নাম হলো মাইশা, যার নাম ছাড়া আর কোনো কিছু বুঝে না। সুস্থ হওয়ার পর আবারও দার্জিলিং গিয়ে অনেক খুঁজছিল, কিন্তু পাইনি মেয়েটাকে। কি করে পাবে, ও যে মেয়েটার নাম ছাড়া আর কোনো কিছুই জানে না। তারপর আরমান পাড়ি দেয় লন্ডনে পড়াশোনার জন্য, কিন্তু এখনো সেই মেয়েটির আফসা মুখ যেন সে বলতে পারেনি। লন্ডন থেকে ফিরে আসার পর অনেক খুঁজেছে মেয়েটাকে, কিন্তু কোনো খবর পাইনি। এখনো আরমান খুঁজে চলছে সেই মেয়েটাকে। পরের দিন সকাল 7টা, মায়া অনেক শান্তিতে ঘুমিয়ে আছে রুবির রুমে। রুবি কিছুক্ষণ আগে উঠে গেছে, ঠিক তখনই কিছুটা পানি এসে পড়লো মায়ার মুখে। এতে মায়া আটকে উঠলো আর বসে পড়লো বিছানায়, বয়ে চিৎকার করে উঠলো, আল্লাহ আমারে বাঁচাও, বন্যা এসেছে, বন্যা এসেছে। ঠিক তখন আরমান একটা ধমক দিয়া কইল, এই মাইয়া চুপ কর, একদম চিৎকার করবি না। মাইয়া অবাক হয়ে বলল, এ কি ভাইয়া, আপনি আমার ঘরে সাত সকালে কেন, আর আমাকে কেন ভিজিয়ে দিলেন? আরমান বলল, তোমাকে এখানে পরে পরে ঘুমানোর জন্য আনা হয়নি মিস মায়া তালুকদার, কটা বাজে খেয়াল আছে? আমার ব্রেকফাস্ট কে বানাবে? মায়া চেতে গিয়ে বলল, এটা তো ভালোভাবে বললে পারতেন মিস্টার আরমান শাহরিয়ার, এত চেঁচানোর কি আছে, ভালোভাবে ডেকে ঘুম থেকে তোলা যায় না? আরমান তখন অনেকটাই রাগী ভাব নিয়ে বলল, তুমি এই বাসার কাজের লোক, আমি না, যে আমি তোমাকে সকাল সকাল ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবো। ফালতু না বকে যাও, নিজের কাজ করো। বলেই আরমান ঘর থেকে বের হয়ে গেল। আর মায়ার রাগে মনে মনে বিড়বিড় করতে লাগলো। ঠিক তখনই রুমে প্রবেশ করলো রুবি। আর মায়াকে এই অবস্থায় দেখে বলে, অবাক গলায়, কি হয়েছে তোমার, এই অবস্থা কেন? কে ভিজিয়ে দিল এভাবে? নাকি নিজে এভাবে পানি ডালছো? মায়ার আগে গসগস করতে করতে বলল, তোমার মিস্টার আরমান শাহরিয়ার। এইবারই চাঁদ ফুটো হয়ে গেছে, তাই আকাশ থেকে বৃষ্টি জড়িয়ে চলে গেছে। বলতে বলতে মায়া বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে মায়ার কথা শুনে রুবির মাথায় যেন বাজ ভেঙে পড়ল। রুবি কোনো কিছুই বুঝতে পারছে না, সব কথা যেন মাথার উপর দিয়ে গেল।
ও বুকা বুকা চোখে অবাক হয়ে তাকিয়ে থাকলো মায়া যাওয়ার দিকে। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেললো। বিছানায় হাত দিয়ে দেখতে পেল যে পানিতে ভেজা। তাই বিছানাটা রোদে শুকানোর জন্য একটা ব্যবস্থা করলো। বিছানাটা কিছুটা ভিজে গেছে। এরপর মায়া ওয়াশরুম থেকে এসে রুবির কাছে গেল আর বলল একটা ড্রেসের কথা। রাতেও যে রুবির জামা পরে ঘুমিয়েছিল আর সেটার মধ্যেও যে আরমান পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। রুবি আবারও একটা 3 পিস বের করে দিল। মায়া চেঞ্জ করলো। এরপর রুবিকে নিয়ে রওনা দিল কিচেনের দিকে আরমানের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আরমান সকালে কি খায় রুবির থেকে জেনে লেগে পড়লো নিজের কাজে। মায়া রান্না বান্নার কাজটা একটু ভালোই পারে, তাই ওর কোনো অসুবিধা হলো না। ঠিক সকাল 8টার দিকে আরমান নিচে এলো ব্রেকফাস্ট করার জন্য। এর মধ্যে মায়ারও কাজ শেষ। মায়া একটা ডিশ এনে টেবিলে রাখছে। আরমান তা আর চোখে দেখছে। কেন জানি মেয়েটার থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। কপালে বিন্দু বিন্দু গামের চিকচিক করছে। মায়ের উড়না এখনো যে কোমরে বাঁধা, হয়তো তার মনে নেই, তাই এখনো বেঁধে রাখছে। আর আরমান তাকিয়ে দেখছে আর নিজেকে নিজে বলল, এসব কি ভাবছিস আরমান? এভাবে তো তোর এক্স ওয়াইফের দিকে তাকানো ঠিক না। তোর তো মাইশা আছে, তাহলে কেন এই মেয়েটার দিকে তাকাচ্ছিস? না তাকানো যাবে না, এসব ভাবছিল আরমান। ঠিক তখনই ওর পাশে কেউ করে বসার আওয়াজে সে ঘুরে তাকালো। আবির এসে বসেছে। আবির রুবির উদ্দেশ্য করে বলল, রুবি আমাকে খাবার খেতে দাও। মায়া এখন আরমানের ব্রেকফাস্ট সার্ভ করছে। রুবি মনে মনে বলল, হ্যাঁ আমি কি আপনার কাজের লোক নাকি? হ্যাঁ মানছি, আমি আরমান সাহেবের পার্সোনাল মেট, তাই বলে আমি কোনো বাসার কাজের লোক না। কিন্তু মুখ খুলে কথাটা বলতে পারলো না। চুপচাপ রান্নাঘরে গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে এসে আবিরকে দিল। এদিকে আবিরকে দেখে মায়ার হঠাৎ মনে পড়লো ওর উন্না যে মাথায় নেই। তাড়াহাড়া করে খাবার রেখে একটু দূরে সরে গিয়ে কোমর থেকে উন্নাটা মাথা আর মুখে নিল। এদিকে আরমান খাওয়া শুরু করে দিয়েছে। আবির খেতে খেতে বলল, আরে মায়া তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, খাবার খাও। এটা শুনে আরমান গম্ভীর গলায় বলল, ও হলো এই বাসার কাজের লোক, আমাদের সাথে কেন এক টেবিলে বসে খাবে? কাজের লোককে কাজের লোক হিসাবে থাকতে দে। কথা শুনে মায়া মাথাটা নিচু করে চলে গেল। চোখের কোণ থেকে গড়িয়ে পড়লো এক ফোঁটা পানি। ও তো ভালো করেই জানে এই বাসার কাজের লোক সেটাকে এমন ভাবে বলার কি আছে? মায়াকে ওর বাবা মা খুব আদর করে মানুষ করছিল, তাই অল্পতেই সে কষ্ট পায়। কিন্তু এই অল্প কথার মধ্যে কি ছিল? ও তো এই বাড়ির বউ হওয়ার কথা ছিল। তার জায়গায় ও এই বাসার কাজের লোক হয়ে দাঁড়িয়ে আছে। চোখের পানিটা সবার আড়ালে মুছার চেষ্টা করলো, কিন্তু সত্যি কি তার চোখের পানি সবার আড়াল হলো? তারপর মায়া তার মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে বলল, আপনি খেয়ে নেন ভাইয়া, চিন্তা করবেন না, আমি ঠিক খেয়ে নেব। এই বাড়ির কাজের লোক হয়ে এসেছে, তাই কাজের লোক ভাবুন। এই কথা বলে মায়া আবারও মাথা নিচু করে নিল। ওর ইচ্ছে করছে এখনই এখান থেকে ছুটে পালাতে, কিন্তু সে নিরুপায়। আবিরের গলা দিয়ে খাবার নামলো না, উঠে গেল টেবিল ছেড়ে। মায়া কিছু বলতে গিয়ে আর বলল না, হয়তো গলা থেকে আওয়াজ বের করলেই কান্না চলে আসবে। আরমান তার নির্বাক ভঙ্গিতে খেতেই চলছে যে এখানে কোনো কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক। আর এদিকে আবির বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। ওই যে একজনকে কথা দিয়েছিল মায়াকে দেখে রাখবে, ওকে কোনো রকম কষ্ট পেতে দেবে না, কিন্তু ওর কথা রাখতে পারছে না। আরমান ওর হাত দিয়ে ডিভোর্স লেটার পাঠানোর কিছুদিন পরে আবির বিদেশ পাড়ি জমায় বিজনেসের কাজের জন্য। আর এই সপ্তাহ হলো অফিসে, তাই মায়ার কোনো খবর নিতে পারেনি। কিন্তু এখন সবকিছু যেন এলোমেলো লাগছে আবিরের। কি হচ্ছে বুঝতে পারছে না। ওর এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, খোঁজ নিতে হবে মায়ার সম্পর্কে। ওর যেন মনে হচ্ছে মায়া ভালো নেই। একটু পর আরমানের রুমের সামনে দাঁড়িয়ে আছে মায়া। দরজা নক করতে গিয়ে আবারও হাত গুছিয়ে নিচ্ছে, ঢুকবে কি ঢুকবে না সেই দ্বিধায় ভুগছে। হসপিটাল থেকে কল এসেছিল ওর পাপাকে কেমোথেরাপি দেওয়া হবে, তাই ওকে যেতে হবে, কিন্তু অনেক টাকা লাগবে। আর সেটা আরমানের কাছ থেকে নিতে হবে। কি করে নেবে সেটা বুঝে উঠতে পারছে না। যদিও সে আবার অপমান করে তাকে, কি করবে? কিন্তু টাকা যে তার লাগবে। আগে হাসপাতালে টাকা জমা দিতে হবে, পরেই চিকিৎসা শুরু হবে। মায়া আর কোনো কথা না ভেবে দরজায় নক করলো। সাথে সাথে ভেসে আসলো গম্ভীর কণ্ঠে, কামিং। মায়া আস্তে করে দরজা খুলে প্রবেশ করলো রুমে। আরমান অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সোফায় বসে আছে ল্যাপটপ নিয়ে। 9টা বাজলে বের হয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। মায়া আরমানের সামনে দাঁড়াতেই আরমান বলে উঠলো, ও তুমি কিছু বলবে? মায়া আমতা আমতা করে বলল, আমার বাড়িও যেতে হবে। আরমান বলল, আমি তো বলে দিয়েছি এখানেই থাকতে হবে, তোমায় কোথাও যেতে হবে না।
আর একটা মাস। মায়া বলল, এটা হই না, বাড়িতে আমার অসুস্থ বাবা আছে, তার খেয়াল আমাকে রাখতে হবে, আর আপনি ভালো করেই জানেন আমার বাবা ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। আরমান বলল, ও তোমার তো আবার বাবা আছে, আমার একদম মনে ছিল না, তা অসুস্থ তোমার বাবা, আর তুমি তাকে রাত্রিবেলায় কি বলে বের হতে? তখন মায়া কঠোর গলায় বলল, আমি আমার বাবাকে কি বলে বাসা থেকে বের হই সেটাকে আপনাকে বলার প্রয়োজন আমি মনে করি না। এমনিতে আপনি এখন এই বাড়িতে থাকবেন না, অফিসে যাবেন, আমার কিছু কাজ আছে তাই আমাকে যেতে হবে। আমি আমার বাবাকে রান্না করে দিয়ে আবার চলে আসব, চিন্তা নেই। আরমান জানে মায়া তার বাবাকে কতটা ভালোবাসে, তাই এই বিষয়ে বেশি মাথা ঘামালো না। আরমান বলল, ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু তোমাকে দুপুর 1টার আগে চলে আসতে হবে, যেন আমার অফিসে লাঞ্চ পৌঁছে যায়, আর হ্যাঁ রান্নাটা তোমাকেই করতে হবে। মায়া বলল, ঠিক আছে। আর বলেছিলাম যে আমার কিছু টাকা দরকার ছিল আমার কাজের মাইনে, যদি আমাকে দিতেন তাহলে ভালো হতো। আরমান এই কথার প্রতি উত্তরে বলল, না, শুধু এতটুকু তাচ্ছিলিক হাসি দিয়ে ল্যাপটপ নামিয়ে সেটা টেবিলে রাখলো, তারপর ড্রয়ার থেকে একটা চেক বের করে সাইন করে দিল, তারপর সেটা মায়ের কাছে দিল। আরমান বলল, নাও ধরো। মায়া চুপচাপ চেকটা হাতে নিল, দেখলো অ্যামাউন্টের জায়গায় 50 লক্ষ টাকা লেখা। মায়া বলল, ধন্যবাদ মিস্টার শাহরিয়ার, আমি আসছি তাহলে। আরমান বলল, ঠিক আছে, আর সময় মতো খাবার পৌঁছে যেন যাই, লেট যেন না হয়, লেট আমার একদম পছন্দ না। মায়া বলল, ঠিক আছে, এই বলে বের হয়ে গেল। আর আরমান শুধু একটা তাচ্ছিলিক হাসি দিল। আর মায়া সোজা চলে গেল ব্যাংকের মধ্যে, তারপর হাসপাতালে ডাক্তারের কেবিনে গিয়ে ওর বাবার ব্যাপারে সবকিছু বলল। ডাক্তার উত্তরে বলল, আপনার বাবার চিকিৎসা চালু করা হয়েছে, আজকে বিলটা জমা দিতে। মায়া একটা পুরো সপ্তাহের অগ্রিম টাকা জমা দিল। এরপর বাবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের বাসায় চলে আসলো। ও ঠিক করেছে দুপুরে রান্নাটা নিজের বাড়ি থেকে করে নিয়ে যাবে অফিসে। এত সময়ে হয়তো ওর বাসার সকলেই ফিরে এসেছে, ওই বাড়িতে আবার কিভাবে ঢুকবে বুঝতেই পারছে না। মায়া বাড়ি আসার সময় বাজার করে এনেছিল, আর ওই বাড়ি থেকে আসার আগে রুবির থেকে জেনে নিয়েছিল আরমান এখন কি খাবে। আরমান দুপুরে ভাত খায়, হালকা তরকারি। মায়া সেই অনুযায়ী রান্না শুরু করলো, তার সাথে যোগ করলো নিজের স্পেশাল পদ। খেলে খাবে, না খেলে নাই, তবুও যে ওর মন বলছে এটা খাবে। আরে আবির ভাই তো আছেন, আবির ভাই কি খাবে আর কি খেতে ভালোবাসে? কারণ মায়ের হাতের রান্না যে উনি অনেক পছন্দ করে, কারণ উনি যখন ওই বাড়িতে আসতো মায়ের হাতের রান্না না খেয়ে যেত না। 12টার মধ্যেই ও রান্না করা হয়ে গেছে। এরপর মায়া গোসল করতে গেল, গোসল করে এসে সবকিছু গুছিয়ে বের হয়ে পড়লো আর মানে অফিসের উদ্দেশ্যে। ও আগে রুবির থেকে অফিসের অ্যাড্রেস নিয়ে এসেছিল। মায়া অটো থেকে নামতেই বিরাট একটা বিল্ডিং দেখতে পেল, 10 তলা তো হবে। অটো ভাড়া মিটিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। চারদিকে সৌন্দর্য দেখে মায়ার চোখটা যেন প্রাণ ফিরে পেল। অফিসে প্রবেশ করায় মায়া প্রথমে রিসেপশনে গেল, ওইখানে একটা মেয়ে বসে আছে। মেয়েটা মায়াকে দেখেই বলল, বলুন কি সাহায্য করতে পারি? মায়া বলল, আমি মিস্টার আরমান শাহরিয়ার জন্য খাবার নিয়ে এসেছি, একটু উনার কাছে পৌঁছে দেবেন প্লিজ। রিসেপশনে থাকা মেয়েটি মায়াকে উপর থেকে নিচ অব্দি চোখ বুলিয়ে দেখলো আর হাসলো। মায়া বুঝতে পারলো না এমন কেন হাসছে মেয়েটা। মেয়েটি কিছুটা তাচ্ছিলিক হেসে হেসে বলল, এইরকম কত এলো কত গেল, আর স্যার এসব রাস্তার খাবার খায় না, যে রাস্তা দিয়ে আসছেন সেই রাস্তা দিয়ে চলে যান। স্যারের খাবার প্রতিদিন উনার ড্রাইভার নিয়ে আসে। মায়া বলল, দেখুন আমি উনার বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, আজকে ড্রাইভার আসেনি। আপনার স্যার আমাকে ভালো করেই চিনে, আপনি উনাকে খাবারটা দেওয়ার ব্যবস্থা করুন, আর না হলে আমাকে বলুন উনার কেবিনটা কোথায়, আমি নিজেই উনার জন্য খাবার নিয়ে যাব। মেয়েটি বলল, আচ্ছা তুমি উনার বাসা থেকে এসেছো, কেউ হো তুমি স্যারের? মায়া প্রশ্নের উত্তরে ভেবে আর পেল না, কিছু থমকে গেল ও। তারপর বলল, আমি যেই হই না কেন তাতে আপনার কি, থাক আপনাকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নেব। এই বলে মায়া চলে যেতে মেয়েটা তাড়াতাড়ি এসে ওর হাত ধরল। তারপর বলল, এই মেয়ে তোমার সাহস কত? তোমার মতো মেয়ে রোজ আসে, তোমার মতো কত মেয়ে স্যারের জন্য পাগল আর এরকম নানা বাহানা করে। উনি এখন উনার কেবিনে আছে, ডিস্টার্ব করতে মানা করছে, তাই সত্যি যদি তুমি স্যারের বাড়ির কেউ হয়ে থাকো তাহলে স্যারকে কল করে নাও, তারপর পারমিশন দিলে তোমাকে যেতে দেব, না হয় তোমার ফোন দিয়ে স্যারের সাথে আমাকে কথা বলিয়ে দাও। মায়া এবার কিছু ভেবে পেল না, এমনিতেই 1:30 বাজতে চললো, অনেক দেরি হয়ে গেছে। এদিকে ওকে যেতে দিচ্ছে না, আর ওর কাছে মূলত আরমানের নাম্বারটাই নাই যে উনাকে কল করবে। এরপর মায়ের মনে হলো রুবির কথা।
মায়া তাড়াতাড়ি রুবিকে কল করলো, রুবি কল রিসিভ করলো। মায়া তাড়াতাড়ি বলল, রুবি আপু প্লিজ আবির ভাইয়ের নাম্বারটা দেন তো, আমাকে স্যারের কেবিনে যেতে দিচ্ছে না। রুবি বলল ঠিক আছে মেসেজ করে দিচ্ছি বলে কল কেটে দিল। সাথে সাথে আবিরের নাম্বার পাঠানো হলো। মায়া তাড়াতাড়ি কল করতে লাগলো আবিরকে। প্রথমবার রিং হতেই কল কেটে দিল, রিসিভ করলো না। মায়া আবারও কল করলো। এদিকে আবির আরমানের কেবিনে ছিল, এখানে গুরুত্বপূর্ণ মিটিং চলছে। আবিরের ফোন বাজতেই আরমান রাগী চোখে ওর দিকে তাকালো। আবির প্রথমে ফোনটা সাইলেন্ট করে দিল, দ্বিতীয়বার আবারও বেঁচে উঠলো। আর যে ক্লায়েন্টের সাথে মিটিং চলছিল উনি বললেন কলটা রিসিভ করতে, আর্জেন্ট হতে পারে। তাই আবির একটু সরে গিয়ে কলটা রিসিভ করলো। এবার রিসিভ হতে মায়া আবিরকে কিছু বলতে না দিয়ে মায়া বলে উঠলো, ভাইয়া আমি অফিসে আপনার স্যারের জন্য খাবার এনেছি, কিন্তু আমাকে রিসেপশনে উনি ভিতরে যেতে দিচ্ছে না। আবির বলল আচ্ছা আমি দেখছি বলে ফোনটা কেটে দিল আবির। তারপর কল লাগালো রিসেপশনে থাকা মেয়েটির ফোনে। মেয়েটি কল রিসিভ করলো। আপনি যাকে দাঁড় করিয়ে রাখছেন তাকে চুপচাপ স্যারের কেবিনে আসতে বলুন, যদি আপনার চাকরি না হারাতে চান। উনি স্যারের খাবার নিয়ে এসেছে বলে আবির কল কেটে দিল। আবারও মিটিং এ জয়েন করলো। এর মাঝে আরমানকে বলল যে মায়া এসেছে খাবার নিয়ে। এদিকে ওই রিসেপশনের মেয়েটা বারবার সরি বলতে বলতে যেন একাকার করে দিচ্ছে দুনিয়া। আরমানের কেবিন দেখিয়ে দিল। মেয়েটি বারবার মায়ের কাছে রিকোয়েস্ট করলো যেন মায়া স্যারের কাছে কোনো কমপ্লেন না করে। আর ওই রকম ব্যবহার করছে, ও নানা রকম বাহানা দিয়েছে যে অনেক মেয়ে আসে, এ কথা যেন কোনোভাবে স্যার জানতে না পারে। মায়া দরজায় নক করলো। আবির ঢুকার অনুমতি দিল। মায়া দরজা খুলে প্রবেশ করলো। আর সাথে সাথে 5 জোড়া চোখ গেল ওর দিকে। কেবিনে এই মুহূর্তে উপস্থিত আছে আরমান, আবির, আরমানের হেড ডিজাইনার মিস দিশা, আর বিদেশ থেকে আসা আরমানের ক্লায়েন্ট মিস্টার ডেলিয়েন ও তার অ্যাসিস্ট্যান্ট এবং মায়া। মিস্টার ড্যানিয়েল একটা বিশাল বড় ডিল সাইন করার জন্য এখানে এসেছে। ওনাকে বিভিন্ন রকম ড্রেসের ডিজাইনও দেখানো হচ্ছে। ওনার যদি ডিজাইন পছন্দ হয় তাহলে এক একটা ডিজাইনের হাজার হাজার পোশাক উনি কিনবেন। এই ডিলটা পেলে আরমানের কোম্পানি আরো কিছুটা উপরে উঠে যাবে। এবং দুঃখের বিষয় হচ্ছে মিস্টার ড্যানিয়েলের 2-1টা ছাড়া কোনো ডিজাইন পছন্দ হচ্ছে না। উনি আরো কিছু দেখাতে বলছেন। মিস্টার ড্যানিয়েল মায়ের দিকে তাকিয়ে আছে। দেখে আরমান বলল, ও আমার বাসায় কাজ করে আর আমার যাবতীয় সবকিছুতে খেয়াল রাখে। তারপর মায়াকে উদ্দেশ্য করে বলল, খাবারটা এই টেবিলে রেখে তুমি চলে যেতে পারো। আরমানের কেবিনটা অনেকটাই বড়। এক পাশে সোফাও রাখা আছে। সেখানকার সেন্টার টেবিলে খাবারটা রেখে দিল মায়া। তারপর ওইখান থেকে তাকালো মিস্টার ড্যানিয়েলের সামনে রাখা ল্যাপটপের দিকে। ওনাকে একের পর এক ডিজাইন দেখানো হচ্ছে। আর এক পাশে বসে আছে একটা মেয়ে ডিজাইনার। কিন্তু মিস্টার ড্যানিয়েলের মুখ দেখেই বোঝা যাচ্ছে ডিজাইন ওনার পছন্দ হচ্ছে না। ল্যাপটপে একটা শাড়ির ডিজাইন দেখা যাচ্ছে। মায়া ওদের কাছে গিয়ে বলল, যদি অনুমতি দেন আমি ওদেরকে এই ডিজাইনের বিষয়ে কিছু বলতে চাই। মায়ার এই কথা শুনে সবাই তার দিকে অবাক হয়ে তাকালো। আরমান অনেকটাই বিরক্ত ভাব নিয়ে তাতে তার চেপে বলল, এটা তোমার রান্নাঘর নই মায়া, যে তুমি রান্না করা আমাদেরকে শেখাবে। মায়া একথা শুনে মাথা নিচু করে নেই। তখন মিস্টার ড্যানিয়েল ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলল, ইনি কি বলতে চাই আমি তা শুনতে চাই মিস্টার হারমান। তার স্পষ্ট উচ্চারণ হচ্ছে, উনি কি বলতে চাই আমি তা শুনতে চাই মিস্টার আরমান। এটা শুনে মায়া মুখ তুলে তাকালো সবার দিকে। দেখলো আরমানের চোখে বিরক্তির ছাপ। আবির চোখের ইশারায় আশ্বাস দিয়ে মুখে বলে উঠল, বলতে চাও কিছু বলো মায়া। মায়া বলল, আসলে এই শাড়ির ডিজাইনটা একটু চেঞ্জ করলে আরো ভালো লাগতো। আরমানের হেড ডিজাইনার দিশা রেগে বলল, এই মেয়ে তোমার সাহস তো কম না, একজন সার্ভেন্ট হয়ে আমার ডিজাইনকে খারাপ বলো। দিশার কথা শুনে মায়া আবারও মাথা নিচু করে নেই। আর আবির রেগে যায়। মুখ সামলে কথা বলেন মিস দিশা। মায়া স্যারের সার্ভেন্ট হলেও ও আমার বোন, আর ওকে কিছু বলার আগে ভেবে বলবেন। আরমান এবার রেগে গেল। এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে, কোনো ঝগড়া কম্পিটিশন না। মিস্টার ড্যানিয়েল মায়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইউর নেম? তখন মায়া বলল, আমার নাম মায়া তালুকদার। তখন মিস্টার ড্যানিয়েল বলল, আচ্ছা মাইহা, তুমি বলো টুন ডিজাইনটা কি টেন্ট করলে ভালো লাগবে। আসলে যেমন লেখা হয়েছে আমি ওইরকম ভাবেই বলতেছি, সো আপনারা এনজয় করতে থাকেন। মায়া তখন নিজেকে শক্ত করে বলে উঠল, এই শাড়িটা হলুদ কালারের উপরে কালো কালারটা দিয়ে যদি কাজ করা হয়, আর যদি ওই সাইডের ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়, ব্লাউজটাতে সেম কাজ করা হয়, আবার একই রঙের
এই দুই রকম ভাবে চেঞ্জ করলে ভালো লাগবে। 1 নম্বর, ওই যে লেসটা আছে না, ওইটা ডিজাইন একই রেখে যদি কালারটা চেঞ্জ করা যেত, মানে লেসের মাঝেরটা হবে কালো আর ডিজাইন হবে হলুদ রঙের, আর ব্লাউজ হবে একদম প্লেন, কোনো ডিজাইন হবে না, শুধু শাড়িতে যে লেসটা আছে ওইটা ব্লাউজের হাতেও থাকবে আর গলাতে হালকা ডিজাইন থাকবে। আর 2 নম্বর, আমি যেমন বললাম শাড়িটা তেমনই থাকবে, লেসটাতে একটু চেঞ্জ হবে, কালো রঙের লেসটা হলুদ রঙের পাইপিং দিয়ে যদি ব্লাউজের কালারটা কালো রঙের হয়, তাহলে শাড়িটা পরতে অনেকটাই ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তখন মিস্টার ড্যানিয়েল বলে উঠলো,